নমস্কার সকলকে, ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। সকালটা শুভ হোক সবার জানিয়ে বুধবারের দিনটা শুরু করছি। আজকে বুধবার, তা মঙ্গলবারের যেই সব রবিবারে বাজার করে এনেছিল মা শনিবারে, সেগুলো চলে গেছে। কিন্তু আজকে মাকে বাজারে যেতেই হলো, কারণ মাছও এদিকে সেরকম নাকি পাওয়া যাচ্ছে না। যাই হোক, বেরিয়েছে, যদি মোড়ের মাথায় পাওয়া যায় সেখান থেকে কিনে নেবে, আর নইলে বাজারের দিকে যাবে। আর একটু কচু শাক খেতে মায়ের অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তাই মা বলছিল আজকে একটু কচু শাক রান্না করতে। তার জন্য তো চিংড়ি মাছও প্রয়োজন, তার জন্য বাজারে যেতেই হতো। তার জন্য মা বেরিয়ে গেছে। যদি মোড়ের মাথার দিকে পায় তো ভালো, আর নইলে তো বাজার যাবেই। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দর ঝাড় দেওয়া, মোছা, বিছনা গোছানো এগুলো আজকে হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিচ্ছি। ভাত বসানোর জন্য আগে জলটা গরম করতে বসিয়ে দিলাম, আর এদিকেও চালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল ঠাল ধুয়ে তারপর গরম হয়ে যাবে জলটা, দিয়ে আবার তার ওপর আরও একটা গামলায় জল চাপিয়ে রাখবো, সচরাচর যেমন আমি করি। রান্নাটা আজকে উনুনেই করব। অনেকগুলো দিন হলেও উনুনের ঘরে যাওয়া হচ্ছে না। আজকে উনুনের ঘরেই যাব, আর সেখানে গিয়েই রান্নাটা করব। ভাতটা এদিকে বসিয়ে দিচ্ছি। আজকে আসলে মা সকালে উনুনটা লেপে যায়নি, তাই মাকে দেখি বললাম যে উনুনটা লেপে যেতে, তো মা বললো যে আমি এসে লেপবো। তা আমি তার জন্যই ভাতটা এখানে বসিয়ে দিলাম। মা উনুন লেপবে, তারপর আমি ভাতটা বসাবো। মা আজকে উনুনটা লেপবে বলে। এমনি অন্যান্য দিন অনেক সময় লেপি, কিন্তু আজকে মনটা না চাইছে না। কি জানি, এক এক দিন এক এক রকম জুত হয় শরীরে, মনটাও ঠিক ভালোও লাগছে না। তো এখানেই ভাতটা বসিয়ে দিচ্ছি, কিন্তু আবার ইচ্ছা করছে উনুনেও একটু রান্না করি। যাই হোক, ভাত তো বসানো কমপ্লিট। যাই জলগুলো একটু গাছে দিয়ে আসি। গাছগুলোতে অনেক দিন জল দিই না। অনেক দিন কি, কাল সকালে দিয়েছিলাম, বিকালের দিকে একটু দিলে ভালো হয়। বিকালের জলটা না দিয়ে ওঠা হয় না, কারণ ঘুম থেকে উঠতে উঠতে আমার সেই 5টা-6টা বেজে যায়। তখন ওই সন্ধ্যাবেলা জল দিলে তো হয় না, জলটা দিতে হতো ওই 4:30-5টা নাগাদ। সেটা আমার দিয়ে ওঠা হয় না, কারণ ঘুম থেকে উঠতে যেহেতু সন্ধ্যা হয়ে যায়। তারপর আর গাছে নাকি জল দিতে নেই, গাছের ধারে যেতে নেই, তাই আর রাতের বেলা জলটা দেওয়া হয় না। তাই একবেলাই জল দিই। অনেকগুলো গাছ বেশ, এই পাশের গাছগুলো বেশ ভালোই হয়ে উঠেছে, আর ওপাশের গাছগুলো এখনও কঙ্কাল হয়ে পড়ে আছে। আর ওই যে হাঁড়িটা বের করে রেখেছি, দেখতে পেয়েছেন, ওটাই কিন্তু মিষ্টি দই পাতানো হয়েছিল বাড়িতে। তা সেটা শেষ, সেটাকে বের করে রাখা হয়েছে। এবার ভাবা হচ্ছে যে এবার টক দই পাতানো হবে ওই হাঁড়িতে। দেখা যাক। তো টক দই আজকে রাতের বেলায় পাতানো, দেখা যাক, যদি করা যায় তো ভালো। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেছেন গাছে জল দেওয়া কিন্তু কমপ্লিট। আর সকালবেলা মা বাসন মাজছিল ঠাকুরের, তখন এই ঠাকুরের বাসনের সঙ্গে সাদা ফুলগুলো তুলে নিয়ে গেছে। আর কয়েকটা জবা ফুল রয়েছে, ওই দেখেন। ওগুলো হাতে পাওয়া যায় না, তার জন্য আর তোলা হয় না, কিন্তু সাদা ফুলগুলো হাতে পাওয়া যায় ভালোই, তাই তোলা হয়। কি সুন্দর দেখছেন, পুকুরটা বেশ পুরো একদম কচু শাকে ভরে গেছে। আর এখান থেকেই আমরা কচু শাক তুলে নিয়েছিলাম খাবো বলে। কচু শাকগুলোকেও কাটাকুটি করে রেখেই গেছে মা। এই যে মাছগুলোকেও আমি ধুয়ে রাখবো। মাছগুলোকে ধোয়ার আগে দাঁড়ান, আর একটুখানি জল দিয়ে এটাকে এমনি রক্তগুলো ঝরুক। আর মাছ তো ভীষণ রক্ত হয়, দেখলে গাটা না কেমন ঘিনঘিন করে। আপনারা ভাববেন যে খেতে ভালো লাগে, আবার রক্ত দেখলে ঘিনঘিন করে। আসলে রক্তটাকে আমি খুব ভয় পাই। সাবজেক্টটা আমার এই সাবজেক্টই ছিল বায়োলজি আর কেমিস্ট্রি, মানে বায়োকেমিস্ট্রি ছিল আমার সাবজেক্ট, কিন্তু তাও আমি রক্ত ভয় পাই। কি জানি কেন, আমার রক্ত দেখলে এখনও গা ঘিনঘিন করে উঠে, হাত পা কাঁপা শুরু হয়ে যায়। কি একটা বাজে অভ্যাস বলুন দেখি। তার জন্য নার্সিংটাও আর করতে পারিনি, যেহেতু আমার সাবজেক্ট ওই দিকে, কিন্তু আর যাওয়া হয়নি জানেন। কি আর করা যাবে, কষ্টের কথা। আর সকালবেলা এই যে আলু ভেজেছিলাম, আপনাদের সঙ্গে দেখাচ্ছি, তাই আলু ভাজা আর পরোটা। তো পরোটাটাকে হটপটেই রেখে দিই যাতে নরম থাকে, আর নইলে পাঁপড় ভাজার মতো কেমন যেন চটপটা হয়ে যায়। পাঁপড় ভাজার সঙ্গে আলু ভাজা খাওয়া হচ্ছে নাকি পরোটার সঙ্গে আলু ভাজা খাওয়া হচ্ছে, এটা বোঝা বড় মুশকিল হয়ে যায় জানেন। হাওয়া লেগে জানি না কেন ওরম চটপটা হয়ে যায়। কি করলে ঠিক হবে আপনারা একটু বলবেন তো। তার জন্যই আমি হটপটে রাখি আর কি। তো হটপটে রেখে দিয়েছিলাম, আর এদিকে ভাতটা হয়ে এসেছে। এবার গড় দিতে হবে বলে এই যে গড়ের জন্য যেই হাঁড়ির যেই ঢাকনিটা, সেটা দিয়ে আমি আবার আটা ঢেকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম বলুন দেখি। সেটাকে আবার বের করে আনলাম। বের করে এনে এবার এই হাঁড়ির দেখি ভাতটা কেমন হচ্ছে কি না, কতটা হলো। দেখছি না ভালোই হয়ে গেছে, এটাকে গড় দেওয়ার মতো হয়ে গেল। এবার এটাকে গড় দিয়ে নেব। আপনাদের
এই গরমে দিন কেমন কাটছে কমেন্টে জানাবেন। বাড়ির সবাই সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা তাও কিন্তু জানিয়ে যাবেন। আপনারা সুস্থ থাকলে, আপনারা ভালো থাকলে আমার ভিডিও আপনারা দেখবেন, আমারও ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বিশেষ করে কমেন্ট করবেন, যেগুলো পড়তে আমি খুব ভালোবাসি। আর ভিডিওর মধ্যে আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ব, কথা দিচ্ছি। আপনারা যা যা কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিওতে সেগুলো পড়ার। তো আপনারা সেই হিসাবে বড় ভিডিওগুলোতে কমেন্ট করতে থাকুন, আমি সেগুলো কিন্তু স্ক্রিনে বড় বড় করে আপনাদের নাম সহ সব কিছু পড়ব। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু ভাতটা আমার গড় দেওয়া কমপ্লিট। ছোট গামলায় গড় দেওয়া তো একটু সমস্যা হতো, একটু ধরে রেখেছিলাম। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব কাটা কমপ্লিট। আর ফ্রিজে এই কাঁচা লঙ্কাটা অল্প একটু বাটা রয়ে গেছিলো কালকে, তার জন্য সেইটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। সেটার মধ্যেই আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, লাল লাল দেখে দেবো, তাহলে রান্নাটা ভালো হবে। মা চলে এসেছে বাজার থেকে। আর ওই যে মাছটা দেখছিলেন, ওই মাছটা কিন্তু মা আরেকজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল যে বাড়ি গিয়ে ওটা দিয়ে আসতে। ওই মাছটা মোড়ের মাথা থেকেই পেয়ে গেছিলো মা। কিন্তু মা বাজার গেছিলো চিংড়ি মাছ আনার জন্য, তো চিংড়ি মাছ আনতে গিয়ে একটু গিলে মেটে, একটু ছাট, একটু মাংস, একটুখানি ওই পা মিলিয়ে সব নিয়ে এসেছিলো। তার জন্যই এই মশলাটা আমি করছি। মা চলে এসেছিলো, মাংস ওদিকে ধোয়া বাছা করছিল, আর আমি এদিকে মশলাটা করে দিচ্ছিলাম। মানে করে নিলে আর কি সুবিধা হবে, যত তাড়াতাড়ি রান্নাটা এগোনো যায় আর কি। তো ওই কাঁচা লঙ্কার মধ্যে কয়েকটা লাল লাল দেখে মানে লঙ্কা নিচ্ছিলাম, যাতে মাংসটার কালারটা একটু লাল লাল হয়। কিন্তু ওই যে কাঁচা লঙ্কাও খাচ্ছি, কিন্তু আমরা লঙ্কার গুঁড়ো নয়। মোটামুটি ওদিকে আমার পেস্টটা কমপ্লিট। কী সুন্দর থকথকে পেস্ট হয়েছে দেখলেন, ওদিকে হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজগুলোকে কেটে নেব। 2 রকমের পেঁয়াজ কাটতে হবে আজকে, একটা কচু শাকে দেওয়ার জন্য, আরেকটা মাংসে দেওয়ার জন্য। তো সেগুলোই কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো ছোকলাগুলো এরকম করে ছাড়িয়ে নিয়ে সেগুলোকে আরেকবার ধুয়ে আনবো। ধুয়ে এনে তারপরে আবার কুচি কুচি করে কেটে নেব। আপনারা কেমন করে পেঁয়াজ কাটেন? ফার্স্টে কি ছোকলা পুরো ছাড়িয়ে নিয়েই পেঁয়াজটাকে ধুয়ে নেন, নাকি পেঁয়াজের ছোকলা শুধু ধোন? একটুখানি কমেন্টে জানাবেন তো। নতুন গিন্নি হয়েছি তো খুব একটা ভালোভাবে জানি না, আপনারা বললে একটু সুবিধা হয়। ওই শাশুড়িমা যেটুকু শিখিয়ে দেয় সেটুকু নিয়েই সংসার করি আর কি। আস্তে আস্তে আশা করি অনেক কিছু শিখতে পারবো, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করছি আর আমার পেঁয়াজ কাটছি। কি জানি মাথার চুলটাকে কি অসভ্য, গরমকালে যত রাজ্যের ওর নকশা শুরু হয়, মনে হয় যেন কোন দিন কেটেই দেবো। এত মানে চুলগুলো মনে হয় ক্লিপ দিয়ে বাঁধার সত্ত্বেও মনে হচ্ছে খুলে যাচ্ছে। আর এই যে মশলাটা পেস্ট করা কমপ্লিট। কি সুন্দর কালারটা দেখেছেন? আহা, দেখেই মনে হচ্ছে এক্ষুনি এখান থেকে একটু টেস্ট করি, কিন্তু এতে ঝাল ভর্তি আর আদা রসুনের গন্ধ, ছাচা, না খাওয়া যাবে না। আর এই যে চলুন এবার এগুলোকে নিয়ে রান্নাঘরের দিকে যেতে হবে। তার জন্য এগুলোকে আগে রেখে দিয়ে আসি। পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন সব মানে পেস্ট করা হয়ে গেছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে আর একটা আলাদা করে একটু পেঁয়াজ রেখে দিয়েছি, যেটা আবার কচু শাকে দেওয়া হবে। আর একটু পেঁয়াজ মাংসতেও দিতে হবে। তো হ্যাঁ, সব কিছু তো কমপ্লিট। এবার চলুন এগুলোকে নিয়ে রান্নাঘরের দিকে যেতে হবে। মিক্সচারের লাইন টাইন সব খুলে দিয়েছি, এগোনো যাক এবার। এই যা, আলুটাই তো ধুতে ভুলে গেছি। দাঁড়ান, এই বাটি টাটিগুলোকে সব ধুয়ে টুয়ে পাশে রেখে দিই, দিয়ে তারপর আলুটাকেও ধুয়ে রাখি একেবারে। আলুটাকেও তো ধুয়ে রাখতে হবে। ওই জল দিয়ে হালকা একটু ধুয়ে রেখেছিলাম, কিন্তু আর একটু ভালো করে ধুয়ে রাখি, নইলে যতই এই সময় আলুতে আর কি বালি নাই বা থাকলো, কিন্তু তাও ধুয়ে নেওয়া বেশি ভালো করেই ভালো। আপনারা কি বলেন? আলু ঠালু বেশি দিইনি, সবসময় বেশি আলু ভালো লাগে না, তার জন্য আলুটা না একটু কমই দিয়েছিলাম। ওই হিসাব করে 5 জনের 5খানা, আর 2টো আলু বেশি, ওই 7টা মতো আলু। তো সেগুলোও কাটা হয়ে গেছিলো। এবার এগুলোকে নিয়ে রান্নাঘরে চলে যাই। দাঁড়ান, রান্নাঘরে এসে মা উনুনটা লেপে দিয়ে গেছিলো। আর তারপর আমি এসে কুকুরের ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, মানে আমাদের বাড়ির কালুর ভাতটা। আগে 2জন ছিল, কালু আর লালু। একজন মারা গেছে, খুবই কষ্টের ব্যাপার, আর তাকে আমরা কবর দিয়েছি। কিছু করার নেই, তাকে তো কবর দিতেই হতো, নইলে কুকুরে মানে কাক এইসবে ছিঁড়ে খেত, ওগুলোর থেকে আমার মনে হয় কবর দিয়ে দেওয়াই ভালো। তো তাকে আমরা কবর দিয়ে দিয়েছি। শুধু একজনের জন্য রান্না হয়, হাঁড়িটা খুব বড় হয়ে গেছে, তাই না বলুন? একজনের রান্না। ওই যে দেখুন আরেকটা উনুন যেটা পাশে আছে, তার উপরে বসিয়ে রেখেছি সেই হাঁড়িতে। তার মধ্যে কিন্তু কালুদের মাংস দিয়ে সেদ্ধ করা আছে ভাত, কয়েকটা চাল। কিন্তু অতটা ভাত ওদের লাগে না, আর অত বড় হাঁড়ি ওদের প্রয়োজন হয় না। কিন্তু ওই যে 2জনের ভাত করতো, ওটা লাগতো।
খুব খুব খারাপ লাগে ভেবে। অনেক সময় তো আমার বরমশাই ওদেরকে খেতে দিতে গিয়ে বলেই বসে যে এই কটা ভাতে ওদের দুজনের হয়, তারপর মনে পড়ে আর মন খারাপ করে, ইস এখন তো দুজন বাড়িতেই নেই। কিছু স্ট্রোক হয়ে গেছিলো জানেন, গরম পড়েছিল তো হুট করে, শীত থেকে গরম, তখন স্ট্রোক হয়ে গেছিলো, ওর জন্যও মারা গেছে বেশি দিন হয়নি, এই 1 মাস হতে যাবে, তার জন্যই এত মনে পড়ে যায়। আর এই যে কচু শাকগুলোকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে কেটে নিয়েছিলাম, কেটে আবার ভালো করে ধুয়ে তারপরে এগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভালোই নরম হয়ে গেছিলো, আর সেটাকে তারপরে নামিয়ে রেখেছিলাম। বাটিতে ঢেলে নিচ্ছি আর কষ হয়ে লাল লাল জল বেরোচ্ছে। এই প্রথমবার রান্না করছি জানেন কচু শাক, বিয়ের আগে কোনো দিন করিনি, বিয়ের আগে কোনো দিন সেরকমভাবে রান্নাঘরেই ঢুকিনি, এটাই বড় ব্যাপার। ওই মাঝে মধ্যে খুব শখ হলে তখন আর কি, তাও আবার ওই ডিম টোস্ট পাউরুটি আর মাঝে মধ্যে একটুখানি মাংস, এছাড়া কিছুতেই না। তাও সব কিছু হাতের কাছে গুছিয়ে দিত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খুন্তি নাড়তাম আর কি। যাই হোক, এখন তো করতেই হবে। আর প্রথমবার বিয়ের পরেই প্রথম কচু শাক হচ্ছে ঘরে, জানি না এতদিন হয়নি কেন, 1 বছর হতে গেল, পরের মাসে 1 বছর পুরো কমপ্লিট হতে যায় বিয়ের, কিন্তু এখনও অবধি এই বাড়িতে কচু শাক হয়নি। আর কচু শাকগুলো বাইরে পেছনে থাকায় মা বলছিল বাহ কচু শাকগুলো কি সুন্দর হয়েছে, তাই আমি মাকে ভুলের বসে বললাম যে খাবে, বললে হ্যাঁ খুব খেতে ইচ্ছা করছে, তা বললে তুলেই ফেলি, তাই মা তুলে নিয়েছিল কচু শাকগুলো, সেগুলোকে ধুয়ে টুয়ে রান্না হচ্ছে। তো আজকে প্রথমবারই রান্না হচ্ছে, তা মা বললে একটু চিংড়ি মাছ দিয়ে করা যাক, ভেবেছিলাম একটুখানি ছোলা দেবো, ছোলা দিলে আরও সুন্দর হতো, কিন্তু ছোলাটা মা আনতে ভুলে গেছিলো বাজার থেকে, খুন্তি আনতে হবে এই ভেবে অলসতা দেখছেন আমি হাতা দিয়ে নাড়তে শুরু করে দিয়েছি। না এত অলসতাও ঠিক নয়, তো দাঁড়ান গিয়ে খুন্তিটাকে এবার নিয়েই আসলাম, এবার ওটাকে নামিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছিলো, তার জন্য কড়াইটাকে আবার জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ ওরকম কড়াই লেগে গেলে কচু শাক নাড়ানোটা বড্ড ঝামেলার হয়ে যাবে। মাই বলছিল আর আমি সেই অনুযায়ী করছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করব। মা ওদিকে ওই মাংস ধুতে তো টাইম লাগে, কতক্ষণ টাইম লাগে বলুন দেখি, ওই ছাল ওইসব ছাড়াতে ধুতে, তারপরে পা ছাড়াতে, ওইসবে তো অনেক টাইম, তাই মা ওগুলো করছিল আর আমাকে মা বলে দিচ্ছিল যে কীভাবে কী করতে হয় তুই কর। তা আমি প্রথমবার রান্না করছি, ভয়ও লাগছিল যে কচু শাক তো আমি জীবনে করিনি, বললো তেলে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিতে, আমিও তাই দিলাম, গরম হলে তেল, তারপরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ওই তেলে, ছোটো ছোটো করে গুঁড়ি গুঁড়ি করে রসুনগুলোকে কুচিয়ে নিয়েছিলাম, তো সেটাকেও ফোড়ন দিলাম, ভালো করে দেখলাম লাল লাল হয়ে গেছে, তারপর পেঁয়াজগুলোকেও আস্তে আস্তে দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা ফ্লেম বেরাচ্ছিল, কিন্তু এই রসুন ভাজা যে জিনিসটা বেশ সুন্দর, আমার বেশ গন্ধটা বেশ ভালোই লাগে, আদার থেকে যেন রসুনের গন্ধটা বেশি সুন্দর। যারা বলে রসুনের গন্ধে রান্না খাওয়া যাচ্ছে না তাদের বলবো রসুন এরকম ভাজা মানে ভেজে গন্ধটা শুকবেন, কী যে ভালো লাগে, আমার তো খুব পছন্দের লাগে। তো মোটামুটি এই যে রসুন ভাজা কমপ্লিট, আর ওই যে কচু শাকগুলো একদম নেতিয়ে একদম ঘেটে দেবো ওগুলোকে, তাহলে না ভালো হয়। তো ওইদিকে ওটা হোক, ভাজা হোক, আর আমি এগুলোকে ভালো করে ঘাঁটতে থাকি, যত ঘাঁটবো তত ওটাকে নরম হবে, তত আমি যখন কড়াইয়ে দেবো তাড়াতাড়ি না কী হবে। তো এগুলোই মা বলে দিচ্ছিলো, আমিও তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, কারণ কচু শাক আমি প্রথমবার খেয়েছি, তো অনেকবার মা কীভাবে রান্না করেছে হয়তো আমি খেয়াল করিনি। তো যাই হোক, কী আর করা যাবে, কষ্টের কথা, শাশুড়ি মা তো জানে, তার কাছ থেকেই না জেনে নিই। মা এবার এসে আমায় দেখিয়ে দিচ্ছিলো এটাকে ফার্স্টে এরম করে একটা ঝুড়িতে নিলে ভালোভাবে জলটা ছেঁকা যায়, আর এটাকে ভালো করে একটা কিছু দিয়ে চেপলে এই জিনিসটা এক জায়গায় হয়ে যায়। তো আমি ততক্ষণে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে, আর মা এসে এই যে আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে চেপে চেপে জল বের করতে হয়। আমাকে একবার দেখিয়ে দিয়ে যাবে মা, তারপর আমাকেই করতে হবে, কারণ মা ওদিকে যেহেতু কাজ করছে। তো ওই যে মা দেখিয়ে দিয়ে চলে গেল, আমি সেরকমভাবে চেপে চেপে জলগুলোকে বের করে নিলাম, আর ওদিকেও আমার পেঁয়াজ ভাজাও মোটামুটি হয়ে গেছে। এরপর এই পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু পেঁয়াজটাকে ওই কাঁচা কাঁচা ভাজবেন না, কিন্তু একটু লাল লাল করেই ভাজবেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে এই যে কচু শাকগুলো এরপর ওর মধ্যে দিয়ে দেব। জানেন সবাই খেয়ে বেশ ভালোই বলেছিল, কেউ মন্দ বলেনি খাবারটা। আমি তো অবাক হয়ে গেছিলাম যে আমার রান্না ভালো বলবে কেউ, কারণ কচু শাক আমি প্রথমবার, কীভাবে কী করতে হয়, তার মধ্যে শুধু দিল নুন আর হলুদ, আর কিছুই তো দিল না, লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কোনো কিছুই ইউজ করলো না, তাও কি ভালো হবে? এইসব অনেক কিছু ভাবনা, শুধু নুন আর হলুদ দিয়ে কি রান্না ভালো হবে, এটা ভাবলাম অনেকক্ষণ ধরে। তারপরে ভাবলাম যে না, যা করতে বলছে তাই করি, জানি না কেমন হবে, কিন্তু সবাই খেতে বসে আমার প্রশংসা অনেক করেছে আজকে, বেশ মজা পেয়েছিলাম, ভাবছিলাম কচু শাক আরও একবার রান্না করে যাই, গিয়ে আরেকবার খাওয়াই সবাইকে। তো এরকম একটা মাথায় আসছিলো, কারণ কচু শাকের প্রশংসা সবাই করেছে, বলছে না খুব সুন্দর হয়েছে, একদমও খারাপ হয়নি, কিন্তু ভীষণ ভালো না হলেও ভালোই হয়েছে।
মানে মায়ের হাতের মতো হয়নি, সেটাই সবাই বলেছে যে মা কিন্তু এর থেকেও সুন্দর করে, কিন্তু তুমি মায়ের কাছাকাছি যেতে পেরেছো। আমি ওইটুকু যেতে পেরেছি, ওটাই অনেক। পুরো মায়ের মতো সেম টু সেম আমি করতে চাই না। মায়ের হাতের রান্না মায়ের মতন, আমার হাতের রান্না আমার মতন, কিন্তু প্রশংসা করেছে এতেই আমি খুশি, কারণ আমি প্রথমবার করলাম। আর মা বলেছিল এরকম করে থেপে থেপে নিতে হবে, তাহলে নাকি কচু শাকটা একদম নরম হয়ে গলে যাবে। তা আমিও তাই করছিলাম। কোনো ভিডিও কিন্তু স্পিডে দেওয়া নেই, আমি এরকম জোরে জোরেই নাড়াচ্ছিলাম, তাহলেই কিন্তু তাড়াতাড়ি করে এটা নরমভাবে গলে যাবে। আর এরকম মানে এই ছোকলা ছোকলা জিনিসটা যে থোক থোক ওটা থাকবে না, ওটা পুরো নরম হয়ে এরম গলে যাবে। তো যাই হোক, ওদিকে কচু শাক মোটামুটি রান্না কমপ্লিট। আর এই যে এরপর বসানো হবে মাংসটা। মাংসের জন্য সব কিছুই যে কাটাকুটি কমপ্লিট, আলুটাকেও কেটে রেখেছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো, আর তারপর যদি কাঁচা লঙ্কা লাগে তাহলে দেওয়া হবে, তার জন্যই কেটে রেখে দিয়েছি। লাস্টে ঝাল দেখে তারপরে একটু কাঁচা লঙ্কা দেওয়া হবে। আর পেস্টটাও মোটামুটি রেডি। ব্যাস, এরপর মাংসটাকে বসানো হবে। দাঁড়ান, মাংসটা ধোয়া পাকলা হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আর একটু কচু শাকটাকে নাড়িয়ে নিই। বড্ড লেগে যায়, একটুখানি নাড়াতে এদিক ওদিক হয়ে গেলে কচু শাকটা লেগে যাচ্ছিলো। আর এই যে ধোয়া পাকলা হয়ে গেছে, ঝুড়ির মধ্যে মা দিয়ে গেছে যাতে জলটাও ঝরিয়ে যায়। এরপর এটাকেও রান্না করে নিলেই রান্নাবান্না কমপ্লিট আজকের মতো। তো কেমন দেখেছেন, কি সুন্দর। কিন্তু আপনাদের ঘৃণা লাগতে পারে, কিন্তু এটা রান্না করলে খুব টেস্টি হয়। আপনারা যারা খান তারা অবশ্যই জানেন, আর যারা খান না তারা ট্রাই করতে পারেন। আর ঘৃণা লাগলে আমি জোর করব না। তো এটার পরে রান্নাটা এরপর হয়ে যাবে মাংস। মানে ওইটার মধ্যে অল্প অল্প মাংসও আছে, চর্বিও আছে, তেলও আছে, সব কিছু পাও আছে, সব মিলিয়ে আছে। তো ওটার পরে মাংসটাও করে নিলাম। আর কী কী রান্না করলাম দাঁড়ান আপনাদের সঙ্গে এবার শেয়ার করে দিই। ডাল হয়েছে, আর ওপরে কাঁচকলা দিয়ে যে তরকারিটা হয়েছিল আগের দিন, সেই কাঁচকলা দিয়ে তরকারিটা বের করে রেখেছিলাম। বাবা খুব খেতে ভালোবাসে, তা বাবা বললো যে থাক, বাসি হোক আর যাই হোক, আমি একটুখানি আবার খাবো। তো বাবার জন্যই বের করে রাখা হয়েছে। আর এই যে কচু শাক, এখান থেকে ভাতও খেয়ে নিয়েছি এর মধ্যে। আমরা সবাই বলতে আমরা সবাই না, মা খেয়েছিল আর বাবা খেয়েছিল, আর এখন আমরা 3 জন বাকি আছি, তো খেয়ে নেব। আর বাটি করে করে অনেকের বাড়িতেও দেওয়া হচ্ছিলো জানেন, কারণ সবার অনেক পছন্দ হয়েছে। তা মা বললে যে পাশের বাড়িতেও একটু দিই। তাই বললাম হ্যাঁ, জেঠিদেরও দাও। আর এই যে সাথে মাংস হয়েছিল। তো ব্যাস, আজকে দুপুরের খাওয়া দাওয়া এখানেই শেষ, আর ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করে যেতে ভুলবেন না। টাটা।